আজকের এই আয়োজনে স্বাগতম। আমরা আজ মণিপুরের আঞ্চলিক এবং জাতিগত উত্তেজনার পেছনের শত শত বছরের জটিল ইতিহাসটা একেবারে ধাপে ধাপে খুঁটিয়ে দেখব। মেইতেই, কুকি আর নাগা সম্প্রদায়ের মধ্যকার এই যে দীর্ঘদিনের দ্বন্দ্ব, এর শেকড় আসলে কোথায়? ব্রিটিশ নীতি থেকে শুরু করে ১৯৪৯ সালের অন্তর্ভুক্তি, সবকিছুই আমরা নৈর্ব্যক্তিকভাবে বোঝার চেষ্টা করব। শুরুতেই একটা দারুণ চমকপ্রদ পরিসংখ্যান দিয়ে আলোচনাটা শুরু করা যাক। ১০%। ভাবলে অবাক হতে হয়, মণিপুরের বিশাল ভূখণ্ডের মাত্র এই ক্ষুদ্র অংশটাই ঐতিহাসিকভাবে রাজনৈতিক ক্ষমতার মূল কেন্দ্রবিন্দু হয়ে আছে। একটা রাজ্যের মাত্র ১০% জায়গা পুরো রাজ্যের ওপর এতটা প্রভাব ফেলছে, বিষয়টা আসলেই বেশ ইন্টারেস্টিং, তাই না? তো পুরো বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে আমরা কয়েকটি নির্দিষ্ট বিষয়ের ওপর ফোকাস করব। ভৌগোলিক বিভাজন, ব্রিটিশ শাসন, ১৯৪৯ সালের অন্তর্ভুক্তি চুক্তি, ভূমি আইন ও এসটি মর্যাদা, সশস্ত্র বিদ্রোহ এবং আধুনিক জনমিতিক সংকট, এই বিষয়গুলো নিয়েই আমাদের আজকের মূল আলোচনা। প্রথমেই আসা যাক ভৌগোলিক বিভাজনের কথায়। উপত্যকা বনাম পাহাড়, মূলত মণিপুরের এই ভৌত ভূগোলের উপরে পুরো দ্বন্দ্বের ভিত দাঁড়িয়ে আছে। বাস্তব চিত্রটা ঠিক এরকম। রাজ্যের একেবারে কেন্দ্রস্থলে থাকা ইম্ফল উপত্যকা বা সমভূমি মোট আয়তনের মাত্র ১০%। আর মজার ব্যাপার হল, এই ছোট উপত্যকাটাকে চারদিক থেকে ঘিরে রেখেছে সুবিশাল পাহাড়ি অঞ্চল, যা বাকি ৯০% জায়গা জুড়ে বিস্তৃত, ঠিক যেন একটা বিশাল দুর্গের মাঝখানে ছোট্ট একটা প্রান্তর। আর এখানেই সবচেয়ে বড় টুইস্ট, এই যে ভৌগোলিক বিভাজন, এর সাথে মিলে গেছে এখানকার জাতিগত বিভাজনও। সমতল উপত্যকায় বসবাস করছে মূলত মেইতেই সম্প্রদায়, অন্যদিকে চারপাশে সেই বিস্তীর্ণ পাহাড়ি অঞ্চলে বাস করছে কুকি এবং নাগা উপজাতিরা। যুগ যুগ ধরে এই দুই অঞ্চলের মানুষই এই ভূমির উপর নিজেদের পূর্বপুরুষদের অধিকার দাবি করে আসছে, যা সংঘাতের একটা অন্যতম প্রধান কারণ। এবার দ্বিতীয় ধাপে যাওয়া যাক, ব্রিটিশ শাসন ও সীমানা নির্ধারণ। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় বিদেশি আক্রমণ এবং ব্রিটিশ উপনিবেশবাদ কিভাবে এই প্রাকৃতিক বিভাজনগুলোকে আরও স্থায়ী রূপ দিয়েছিল। একটু পেছনে ফেরা যাক। ১৭০৯ সালের দিকে এই অঞ্চলটা কাংলাইপাক নামে পরিচিত ছিল। এরপর ১৮১৯ থেকে ১৮২৬ সাল, এই সময়টায় বার্মিজ আক্রমণের কারণে সেখানে এক চরম বিপর্যয় নেমে আসে। ইতিহাসে যাকে 7 ইয়ার্স অফ ডেভাস্টেশন বা ৭ বছরের ধ্বংসলীলা বলা হয়ে থাকে। তখন বাধ্য হয়ে মেইতেই রাজা গম্ভীর সিং ব্রিটিশদের কাছে সাহায্য চাইলেন। ফলস্বরূপ ১৮২৬ সালে ব্রিটিশরা বার্মিজদের তাড়িয়ে দিয়ে মণিপুরকে নিজেদের অধীনে একটা প্রিন্সলি স্টেট বা দেশীয় রাজ্যে পরিণত করে। তো ব্রিটিশরা ক্ষমতায় এসেই যে কাজটা করল তা হল নিজেদের অর্থনৈতিক স্বার্থে সমভূমিটাকে সরাসরি নিয়ন্ত্রণে নিয়ে নিল, কিন্তু দুর্গম পাহাড়ে অঞ্চলগুলোকে তারা কার্যত নিজেদের মতো থাকতে দিল। সেখানে তেমন কোনো প্রশাসনিক কাঠামো তৈরি করল না। মেইতি গোষ্ঠীগুলোর মতে ব্রিটিশদের তৈরি করা এই কৃত্রিম বিভাজনটাই আসলে আজকের সংঘাতের একটা বড় বীজ বপন করেছিল। সেই ঔপনিবেশিক যুগেই কিন্তু একটা বড় সাংস্কৃতিক বিভাজনও তৈরি হয়। ১৭০০ দশকেই রাজা পামহইবা মেইতেইদের জন্য সরকারিভাবে হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন। অন্যদিকে অনেক পরে ১৯১৪ সালের দিকে প্রথম বিশ্বযুদ্ধকালীন অ্যাংলো কুকি যুদ্ধের পর ব্রিটিশরা পাহাড়ি কুকিদের নিয়ন্ত্রণ করতে সেখানে খ্রিস্টান মিশনারিদের পাঠায়। ফলে ধর্ম এবং সংস্কৃতির দিক দিয়েও অঞ্চল দুটোর মাঝে একটা বেশ স্পষ্ট সীমারেখা টানা হয়ে যায়। এরপর আসা যাক ৩ নম্বর পয়েন্টে, ১৯৪৯ সালের বিতর্কিত অন্তর্ভুক্তি চুক্তি। ব্রিটিশরা তো চলে গেল, কিন্তু স্বাধীন ভারতের সাথে মণিপুরের যুক্ত হওয়ার এই সময়টা জন্ম দিল এক নতুন রাজনৈতিক উত্তেজনার। ঘটনাপ্রবাহটা বেশ নাটকীয়। ১৯৪৭ সালে রাজা বধুচন্দ্র সিং মণিপুরে নিজস্ব একটা সংবিধান তৈরি করেছিলেন, কিন্তু ভারত সরকার কৌশলগত নিরাপত্তার কথা ভেবে প্রশাসন দুর্বল এই যুক্তিতে সেটা নাকচ করে দেয়। পরিস্থিতি এমন দাঁড়ায় যে ১৯৪৯ সালে রাজাকে শিলংয়ে এক প্রকার গৃহবন্দী করে রাখা হয়। শেষ পর্যন্ত সরাসরি ভারতের সাথে একটি অন্তর্ভুক্তি চুক্তিতে সই করার পরই কেবলের অবসান ঘটে। এই চুক্তিটা আজও সেখানে রীতিমতো একটা স্পর্শকাতর ইস্যু হয়ে আছে। আমাদের ৪ নম্বর ফোকাস, ভূমি আইন এবং এসটি বা শিডিউলড ট্রাইব মর্যাদা।
ভারতের অন্তর্ভুক্ত হওয়ার পর নতুন আইনি কাঠামোগুলো কিভাবে জমির মালিকানায় চরম বৈষম্য তৈরি করল সেটাই এখন দেখার বিষয়। ১৯৬০ সালের ভূমি সংস্কার আইনটা পরিস্থিতিকে বেশ জটিল করে তোলে। এই আইন অনুযায়ী পাহাড়ি এলাকার মানুষরা চাইলে সমতলে বা উপত্যকায় এসে জমি কিনতে পারতেন, কিন্তু উপত্যকার বাসিন্দাদের জন্য সুবিশাল পাহাড়ি এলাকায় জমি কেনার ওপর সরাসরি নিষেধাজ্ঞা জারি করা হয়। এর মানে দাঁড়ায় উপত্যকার বিপুল জনসংখ্যা ওই মাত্র ১০% জায়গাতেই আটকে পড়ে। এর পাশাপাশি ১৯৬৫ সালে লোকুর কমিটি গঠন করা হল। তাদের কাজ ছিল সমগ্র ভারতে তফসিলি উপজাতি বা এসটি মর্যাদা নির্ধারণের জন্য কিছু মাপকাঠি তৈরি করা। তারা মূলত ৫টি কঠোর মানদণ্ড নির্ধারণ করেছিল, যেমন ধরুন আদিম বৈশিষ্ট্য, স্বতন্ত্র সংস্কৃতি, ভৌগোলিক বিচ্ছিন্নতা, বাইরের জগতের সাথে যোগাযোগের ক্ষেত্রে জড়তা এবং অনগ্রসরতা। তো ফলাফল কি দাঁড়ালো? এই রিপোর্টের পর কুকি এবং নাগা গোষ্ঠীগুলো তাদের এসটি মর্যাদা ধরে রাখল ঠিকই, কিন্তু মেইতিরা তা পেল না। তাদের এসসি বা ওবিসি হিসাবে তালিকাভুক্ত করা হয়। মেইতিদের দাবি চুক্তির আগে তাদের উপজাতি স্বীকৃতি ছিল। এই ঐতিহাসিক মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবিতেই মূলত বর্তমান উত্তেজনার শুরু। আর স্বাভাবিকভাবেই কুকি গোষ্ঠীগুলো এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করছে। এবার আসি ৫ নম্বর বিষয়ে, সশস্ত্র বিদ্রোহের উত্থান এবং বিভিন্ন গোষ্ঠীর দাবি। দশকের পর দশক ধরে জমে থাকা এই ভৌগোলিক ও আইনি ক্ষোভ শেষ পর্যন্ত সশস্ত্র আন্দোলনের দিকে মোড় নেয়। এখানকার রাজনৈতিক দাবিগুলো আক্ষরিক অর্থেই এক চরম জট পাকানো অবস্থার সৃষ্টি করেছে। মেইতি বিদ্রোহীরা লড়ছে অন্তর্ভুক্তি বাতিল এবং নিজস্ব সুরক্ষার দাবিতে। অন্যদিকে নাগা গোষ্ঠী NSCN একটি বৃহত্তর নাগাল্যান্ড দেশ চাইছে, আর কুকিদের লক্ষ্য হল আলাদা কুকিল্যান্ড রাজ্য গঠন। মানে প্রত্যেকেই এমন কিছু ভূখণ্ডগত দাবি নিয়ে সশস্ত্র সংগ্রাম করছে যেগুলো একে অপরের সাথে সরাসরি সাংঘর্ষিক। এই পরস্পর বিরোধী দাবির কি নিদারুণ মানবিক মূল্য চোকাতে হয় তার প্রমাণ মেলে ১৯৯৩ সালে। সে বছর নাগা ও কুকি গোষ্ঠীগুলোর এক ভয়াবহ সংঘর্ষে ১১৫ জন কুকি বেসামরিক মানুষের প্রাণহানি ঘটে। এক চরম মর্মান্তিক অধ্যায় যা আজও কুকি ব্ল্যাক ডে হিসেবে স্মরণ করা হয়। এই পরিস্থিতিতে সরকারের প্রতিক্রিয়াও অনেকটা দড়ির ওপর হাঁটার মতো। সরকার আফস্পার মতো কঠোর সামরিক আইন প্রয়োগ করে মণিপুরকে উপদ্রুত এলাকা ঘোষণা করেছে। কখনো কখনো শান্তি আলোচনাও হয়েছে, তবে তা আর এক বিপত্তি ডেকে এনেছে। যেমন ২০০১ সালে নাগাদের সাথে চুক্তির খবর মেইতেইদের মাঝে প্রবল বিক্ষোভ উস্কে দেয়। আবার ২০০৮ সালে সরকার সাসপেনশন অফ অপারেশন চুক্তির মাধ্যমে ২২৬৬ জন কুকি বিদ্রোহীকে নির্দিষ্ট ১৪টি ক্যাম্পে আবদ্ধ করে রাখে। অর্থাৎ এক পক্ষের সাথে শান্তি স্থাপনের চেষ্টা অন্য পক্ষের মনে চরম উদ্বেগ আর অবিশ্বাসের জন্ম দিচ্ছে। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আধুনিক জনমিতিক উত্তেজনা। এই বিষয়টি বর্তমান সংকটকে কিভাবে আরও গভীর করছে চলুন তা বোঝা যাক। সাম্প্রতিক বছরগুলোতে জনসংখ্যার ডেটা এক বিশাল উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সরকারি পরিসংখ্যান বলছে ভারতের জাতীয় গড়ের তুলনায় মণিপুরের জনসংখ্যা বৃদ্ধির হার বেশ অস্বাভাবিক। জাতীয় গড় যেখানে প্রায় ২৪.৬৬%, সেখানে মণিপুরের গড় ৩২.৪৬%। এই উচ্চ হার রাজ্যের ভেতর অবৈধ অভিবাসনের এক তীব্র আশঙ্কা তৈরি করেছে। মেইতেইরা পরিসংখ্যান দেখিয়ে বলছে ১৯০১ সালে মোট জনসংখ্যার ৬০% ছিল তারা, যা বর্তমানে নেমে এসেছে ৪৯%। অন্যদিকে তাদের দাবি কুকিদের জনসংখ্যা, যা ১৯০১ সালে মাত্র ১% ছিল, তা অস্বাভাবিক হারে বেড়েছে। এই জনমিতিক পরিবর্তন বা ডেমোগ্রাফিক শিফট সেখানকার স্থানীয়দের মনে এক গভীর অস্তিত্ব সংকটের জন্ম দিয়েছে। আর ঠিক এখানেই আমাদের সামনে একটা বিশাল প্রশ্ন এসে দাঁড়ায়। গভীরভাবে জড়িয়ে থাকা ইতিহাস, আবার সেই সাথে একেবারে আলাদা ভূগোল এবং ভিন্ন ভিন্ন আইনি মর্যাদা। এমন একটা রাজ্যে আসলে শান্তির পথটা কেমন হতে পারে? এই যে এতগুলো স্তর আর শত শত বছরের জটিলতা, এগুলোকে পাশ কাটিয়ে দীর্ঘস্থায়ী সমাধান আনা কি আদৌ সম্ভব? এই প্রশ্নটা আজ সবাইকে ভাবতে বাধ্য করছে। এই বিশ্লেষণমূলক আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।